বিষয়গুলো একটু লক্ষ্য করুন। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পরিচয়, অনেকে এটাকে স্বর বর্ণ বলেন, স্বর বর্ণ নয়, এটা হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পরিচয়। 3 নম্বর, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান। এবার দ্বিতীয় যে আলোচনা, এটা হলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পরিচয়। তাহলে স্বরবর্ণ কাকে বলা হয়? যে বর্ণগুলো উচ্চারণকালে মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। ব্যঞ্জন বর্ণ বলা হয় যেগুলো উচ্চারণকালে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। এবার দেখুন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পরিচয়। বাংলা বর্ণমালায় 50টি বর্ণ বা হরফ রয়েছে। এর মধ্যে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ। শুরুতে আমরা এসবের সংজ্ঞা বা পরিচয় সম্পর্কে অবগতি লাভ করবো ইনশাআল্লাহ। 1, স্বরবর্ণের সংজ্ঞা। যে বর্ণগুচ্ছ উচ্চারণকালে মুখের কোথাও বাধাগ্রস্ত হয় না সেগুলোই স্বরবর্ণ, যেমন অ থেকে ও পর্যন্ত, ঠিক আছে, অ, আ ইত্যাদি। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা। যে বর্ণগুচ্ছ উচ্চারণকালে মুখের কোথাও না কোথাও বাধাগ্রস্ত হয় সেগুলোই ব্যঞ্জন বর্ণ। মনে রাখা চাই প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথেই অধ্বনি উৎস আছে। এই সূত্রটি সামনে আমাদের জন্য ভীষণ ফলদায়ক। এখানে এই কথাটা কি বলা হলো? প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে অধ্বনি উৎস আছে। অধ্বনি বলা হয় আমরা বর্ণগুচ্ছ উচ্চারণকালে শেষে যে একটি অ থাকে সেটিকেই, যেমন ক, খ। এই যে ক বললাম, ক বলার পর একটি অ আছে না, ক, ক একটি অ থাকে। খ বলার পর একটি অ থাকে। তারপর গ, হ্যাঁ, চ, ছ, শেষে একটা অ থাকে না, অ এর মতো উচ্চারণ হয়, এটাকেই মূলত অধ্বনি বলা হয়। এখানে এই কথাটি বলা হয়েছে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে অধ্বনি আছে, যদিও প্রতিটির মধ্যে মূলত থাকে না, কিছু কিছু ব্যতিক্রম থাকে। আচ্ছা, যাই হোক, যেমন বিসর্গ, খণ্ডত ইত্যাদির মধ্যে অধ্বনি থাকে না। আচ্ছা, অধ্বনি কাকে বলা হয় সেটা আমরা জানলাম। উদাহরণ, অধ্বনির উদাহরণ ক থেকে নিয়ে খিউ পর্যন্ত। এবার আমাদের তৃতীয় আলোচনা। এখানে আমরা শেষ করলাম কি কি, যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়, প্রমিত বাংলা কাকে বলা হয়। আচ্ছা, এবার দেখুন এখানে আমরা জানবো স্বর ও ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান। তারপর আলোচনা করা হবে প্রত্যেকটি বর্ণের নাম প্রসঙ্গে, অর্থাৎ স্বরবর্ণ কাকে বলা হয়, ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়। এটা তো আমরা জানলাম। এখন জানবো এগুলো উচ্চারণটা হয় কোথা থেকে। আবার আমরা আজকের ক্লাস শুধু মৌখিকভাবে আমরা দেখে যাব যে এটা কোথা থেকে উচ্চারণ হয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা একটা ছকের মাধ্যমে দেখব যেটা আসলে মূলত কোন কোন স্থান থেকে উচ্চারিত হয়। দেখুন অ, আ, এটা যখন বলেছি অ, আ, এটা বলবার সময় কিন্তু আমাদের মুখের সামনের অংশ থেকে উচ্চারিত হয়নি, বরং গলা থেকে এসেছে, তাই না? কণ্ঠ থেকে এসেছে। কণ্ঠ থেকে আসার কারণে একে বলা হয়েছে কণ্ঠবর্ণ, ঠিক আছে। তারপর হ্রস্বই দীর্ঘই, উচ্চারণটা কিন্তু রস্বই নয়, আবার হস্যইও নয়। একজনকে দেখেছিলাম তিনি এরকম বাংলা, প্রমিত বাংলা পড়াচ্ছেন, তো পড়ানোর সময় তিনি বলছেন এই যে র, র, এইচ আর ও এর যে উচ্চারণটা ঠিক এটাই র, এটাকে বলছেন হস্যই, হ্যাঁ, এটাকে হস্যই বলছেন। কেউ আবার সরাসরি রস্যই বলেন, কোনোটি শুদ্ধ নয়, বরং র, র, এইচ ও আর যে এর উচ্চারণ এমন হবে রস্যই, ঠিক আছে, রস্যই দীর্ঘই। এটা হচ্ছে তালু থেকে আসে, তাই একে বলা হয় তালব্য বর্ণ। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, এটা যখন বললাম দেখুন এখানে আমাদের ঠোঁটের একটা বড় প্রভাব থাকে, হ্রস্ব দীর্ঘ, এজন্য এটাকে বলা হয় উষ্ঠ বর্ণ। উষ্ঠ এর শাব্দিক অর্থ ঠোঁট। তারপর দেখুন রি, মূর্ধা থেকে, এটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। রি আমাদের মূর্ধা থেকে উচ্চারিত হয়। এবার দেখুন এ, ওই কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ তালু থেকে, এজন্য একত্রে মিলিয়ে বলে এটাকে কণ্ঠ তালব্য বর্ণ। এরপর দেখুন ও, ও, এটা কণ্ঠ উষ্ঠ থেকে, অর্থাৎ কণ্ঠ থেকেও আসে, আবার যেহেতু ঠোঁটের কাজ আছে এজন্য এটাকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। সন্ধি হয়ে গেছে, বুঝে আসছে কথা? এখন আপনাদের মনে এই চিন্তা আসতে পারে যে এখানে অনেক কিছু বোঝালেন কিন্তু আমি তো বুঝলাম না। এটা না বুঝলে হতাশার কোনো কারণ নেই, কারণ এখানে আমরা যেহেতু প্রথম পড়ছি এজন্য আমাদের কাছে একটু নতুন নতুন মনে হতে পারে, কিন্তু আমরা যখন ছক দেখে সরাসরি জানার চেষ্টা করব তখন খুব সহজেই ইজি বুঝে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য এটা যাদের কাছে কঠিন মনে হয় হতাশ হবার কিছু নেই,
আমরা আগামীকাল ছক দেখে দেখে চিনবো যে এটা কি এবং ওটা কি এবং কোনটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে ইনশাআল্লাহ। দ্রষ্টব্য, উপরোক্ত, আচ্ছা এই বাংলা শব্দটি ভুল, হ্যাঁ, শব্দটি হবে উপরযুক্ত। হ্যাঁ, উপরযুক্ত হরফগুলোকে যদিও বিভিন্ন বিভিন্ন বর্ণস্থানের সাথে যুক্ত করে অমুক বর্ণ তমুক বর্ণ বলা হয়েছে, মূলত এর মাধ্যমে ধ্বনির প্রতি নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এখানে কথাটা কি বলা হলো, এই যে আমরা বললাম অ আ, এটা কণ্ঠ থেকে আসে, এবং এটা কণ্ঠ বর্ণ। এই মূলত কণ্ঠ বর্ণ মানে কি, কণ্ঠের বর্ণ মূলত নয়, বরং কণ্ঠ থেকে যে ধ্বনিটা বের হয়ে আসে এজন্যই মূলত কণ্ঠ বর্ণ বলা হয়। এখানে এই কথাটি বলা হয়েছে যে উপরে আমরা যা কিছু বললাম এটা মূলত আমাদের যেটাই বললাম উষ্ঠ থেকে উষ্ঠ বর্ণ, সার কথা হচ্ছে এটা আমাদের ধ্বনিকে নির্দেশ করে, অন্য কিছু না। বুঝে আসছে? আচ্ছা, ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান আবার বুঝুন। কি লেখা? ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান, অর্থাৎ ক খ গ ঘ ঙ চ ছ ইত্যাদি যা কিছু আছে ব্যঞ্জন বর্ণ, এগুলো মূলত মুখের কোথা থেকে উচ্চারিত হয় এটা আমরা দেখব। যদিও বিস্তারিত আমাদের আরো আসবে ইনশাআল্লাহ। দেখুন, উচ্চারণের রীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা 6 ভাগে ভাগ করব। 1 নম্বর, পৃষ্ঠ বা স্পর্শ ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে বাতাস দু ঠোঁটের পেছনে জমা হয়, কিছুক্ষণ অবস্থান করে এবং তারপর পরই ফটকার মতো আওয়াজ করে বেরিয়ে যায়। অর্থাৎ এই ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি, যেমন ক ক, দেখুন আপনার ভেতর থেকে কিন্তু একটা বাতাস বের হয়, কিন্তু এটা ঠোঁটের পেছনে এত অল্প সময় অবস্থান করে যে আমরা এটাকে মানে অনুধাবন করতে পারি না। বুঝে আসছে কথা? এবার দেখুন, এই বর্ণগুলো মাত্র 20টি, হ্যাঁ, যেটাকে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি বলা হয়, স্পৃষ্ট ধ্বনি বলা হয়। যেমন ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ত থ দ ধ প ফ ব ভ। আমি বর্ণগুলো উচ্চারণ যেমন করেছি ঠিক সেভাবেই পড়বেন। হ্যাঁ, চ এবং ছ দুটোর মাঝে যেন ব্যবধান থাকে। তারপর জ এবং ঝ এই দুটোর মাঝেও যেন ব্যবধান থাকে, ঠিক আছে? তারপর দ এবং ধ এই দুটোর মাঝেও পার্থক্য স্পষ্ট রেখে তারপর পড়তে হবে। হ্যাঁ, 2 নম্বর, কি লেখা আছে? ঘৃষ্ট বা ঘর্ষণজাত ধ্বনি, যেগুলো বলবার সময় আমাদের মুখে একটি ঘর্ষণ সৃষ্টি হয়। যেমন দেখুন, এগুলোর ক্ষেত্রেও কি নির্দেশনা, কিছুক্ষণ এগুলো মুখের পেছনে, এটাও ধ্বনি স্পষ্ট ধ্বনির মতোই, অর্থাৎ স্পৃষ্ট ধ্বনি হবে আর কি, ধ্বনির মতোই ঠোঁটের পেছনে কিছুক্ষণের জন্য জমা হয়ে পরপরই বেরিয়ে যায়, কিন্তু ফটকার মতো সজোরে না বের হয়ে ঘষা খায়। কেমন ঘষা খায়? যেমন চ ছ জ ঝ, কেমন যেন একটু ঘষা খেয়ে খেয়ে বের হলো না? এই কথাই মূলত এখানে বোঝানো হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ঘর্ষণজাত ধ্বনি। এই যে কোনটা ঘর্ষণজাত ধ্বনি কোনটা স্পর্শ ধ্বনি, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে না, এবং এটা শুধু ধ্বনি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, এবং এটা আপনাদের মুখস্থের অন্তর্ভুক্ত না। মুখস্থ কোনটা? এই ধ্বনি পরিচিতির মাধ্যমে আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো চ এবং ছ এই দুটোর পার্থক্য যেন আপনি বুঝতে পারেন। যেমন চাচা ছাতা নিয়ে বাহিরে বের হয়েছে, চাচা ছাতা নিয়ে, যেন চাচা ছাতা নিয়ে এমন না হয়ে যায়। তাহলে চাচা ছাতা নিয়ে বের হয়েছে, উচ্চারণটা যেন আমাদের এমন থাকে। বুঝে আসছে কথা? তো আমরা যদি মূল উচ্চারণটা শিখে ফেলি তখন আমাদের এই যে ঘৃষ্ট পৃষ্ঠ উৎস এই ধ্বনিগুলো আমাদের মনে রাখার প্রয়োজন হবে না, তাই না? এই জন্যই মূলত আমরা আমাদের মূল বস্তুর প্রতি ফোকাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন 3 নম্বর, উৎস বা শীষজাত ধ্বনি। শীষজাত ধ্বনি কি? শ্বাসজাত ধ্বনি। শ্বাসবায়ু বা নিঃশ্বাস বের হওয়ার সময় মুখ বিভরে ঘষা লেগে বা চাপা খেয়ে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়, যথা স এবং স। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি কি পার্থক্য ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পড়ব। আচ্ছা, 4 নম্বর, পার্শ্বিক বা পার্শ্বজাত ধ্বনি। হ্যাঁ, জিহ্বার মাঝখানে ব্যাহত করে বাতাস বেরিয়ে যাওয়ার সময় এই ধ্বনি উচ্চারিত হয়, যথা ল ল। ল বলার সময় দেখুন আমাদের জিহ্বার মাথা যখন উপরে তালুর সাথে সংযুক্ত হয় ল, তখন জিহ্বার 2 পাশ থেকে বাতাস বাইরে বের হয়ে যায়, এবং এটা এত অল্প সময়ের মধ্যে হয় যে আমরা এটাকে ভালোভাবে অনুধাবন করতে পারি না। বুঝে আসছে কথা? আচ্ছা, 5 নম্বর দেখুন, কম্পনজাত ধ্বনি।
বাতাস বেরিয়ে যাওয়ার সময় জিহ্বার অংশ বিশেষ বা আলজিহ্বার দ্রুত ঘন ঘন কাঁপন লেগে এ ধ্বনি উচ্চারিত হয়। যেমন র র র বলবার সময় দেখুন একটা কাঁপন সৃষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয়েছে কম্পনজাত ধ্বনি। 6 নম্বর তাড়নাজাত। জিহ্বার ডগার উল্টো পিঠের সঙ্গে দাঁতের গোড়ার সামান্য স্পর্শে ধ্বনি সৃষ্টি হয়। অর্থাৎ যেমন র র র র, হ্যাঁ, একটা একটু গাঢ় হবে আর একটা একটু পাতলা হবে, র এবং র। এটার পার্থক্য আমরা আরো স্পষ্টভাবে জানবো আমাদের যখন আগামীকাল ছক প্রদর্শন করা হবে তখন। ঠিক আছে, এই ধ্বনি দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই যে ডয় বিন্দু র এবং ঢয়ে বিন্দু র, এই ধ্বনিগুলো বাংলা ভাষায় বিশেষ ব্যঞ্জন ধ্বনি, যাদের উচ্চারণে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এদের উচ্চারণে জিহ্বা ও আলজিহ্বার ভূমিকা ভিন্ন রকম হয়ে থাকে। কেমন হয়ে থাকে ধ্বনি প্রক্রিয়া? এই যে ডয় বিন্দু যে র, এটা উচ্চারণ করতে গেলে জিহ্বার প্রান্তের অংশটি আলজিহ্বা বা তালুর দিকে একটু উঁচু হয়ে থাকে এবং এক ধরনের ছোট কাঁপন সৃষ্টি হয়। হ্যাঁ, যেটা আমি বললাম যে হালকা। এই যে সরাসরি বয় বিন্দু র যেটা, এটা বলার সময় কম কাঁপন হবে। হ্যাঁ, তাহলে যেমন বর আছে, তারপর কর ধর, এগুলো যেটা বলছি, তাহলে ডয় বিন্দু র এর সময় মাঝামাঝি অবস্থায় কাঁপন হবে, আর র বলার সময় স্বাভাবিক হবে। আর আমাদের সরাসরি যে ঢয় বিন্দুর ওটার সময় কাঁপনটা একটু প্রবল হবে বা একটু বেশি হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এই পার্থক্যটাই মূলত এই যে দ্বিতীয় অংশে বলা হয়েছে, যেটা আমি মুখে বলে দিলাম। আচ্ছা, এখন এই যে চতুর্থ আলোচনা আছে না আমাদের, এই চতুর্থ আলোচনা থেকে আমাদের মূলত চতুর্থ আলোচনা, পঞ্চম, ষষ্ঠ 6টি স্তরের আলোচনা আছে। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন এবং আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমাদের শুধু আজকে এই কিঞ্চিত আলোচনা করলাম। আগামীকাল থেকে পড়াটা একটু বেশি নিতে হবে আপনাদের ইনশাআল্লাহ।